সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আজ আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, সাধারণ সম্পাদক G9, এবং আরেকজন ডাক্তার, তাকেও আপনারা চেনেন, ডাক্তার জাহিদুর রহমান, শিক্ষক এবং রাজনৈতিক বিশ্লেষক। আরেকটা বড় পরিচয় আছে, তিনি ইউটিউবে মানুষের সঙ্গে কথা বলেন সরাসরি। অনেক ধন্যবাদ দুজনকেই। আর সায়ন্ত, আপনাকে দিয়ে শুরু করি। আপনি জানেন 4 মাস হয়ে গেছে সরকারের। এই 4 মাসের মধ্যে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, কূটনীতি, এই অবস্থায় আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি বাংলাদেশের পক্ষে দীর্ঘদিন ধরে সংবাদ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে কাজ করেন, সে হিসেবে আপনি একজন বাংলাদেশপন্থী মানুষ। সঙ্গে আলোচনায় আছেন ডক্টর জাহিদ, আমার খুব প্রিয় মানুষ। আর যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা থাকলো। আমরা এই সরকারের 4 মাসের আগেও আলোচনা হয়েছে, আপনার অনুষ্ঠানও আলোচনা হয়েছে, নানাবিধ সংকট, নানান রকমের সমস্যা, নানান রকমের অসামঞ্জস্যতা, সেগুলি যেমন আছে, সীমাবদ্ধতা আছে। আমি 4 মাস, বিশেষ করে গত 2-3 সপ্তাহে আমি আবার এই সরকারের কিছু উদ্যোগে আমি আবার ইমপ্রেসড হচ্ছি। এইভাবে যে ওই যে আপনাকে শুরুতে যে বললাম যে আপনি আগাগোড়া একজন বাংলাদেশপন্থী মানুষ, সেই হিসেবে বাংলাদেশে এর আগে আমাদের ভাবতে হতো যে কারা বাংলাদেশপন্থী আর কারা ওই দেশপন্থী, অমুকপন্থী, এরকম ভাবতাম, দেখতাম আমরা। সেটা কীরকম যে এই টকশোতে আলোচনায় বসলেও আমরা যখন পাশের দেশ ইন্ডিয়ার অনৈতিক অবস্থানের সমালোচনা করতাম, সঙ্গে সঙ্গে পাশের আরেকজন আলোচক দাঁড়িয়ে যেতেন ইন্ডিয়াকে ডিফেন্ড করবার জন্য। অর্থাৎ তিনি কোনোভাবেই বাংলাদেশপন্থী তাকে মনে হতো না। কিন্তু ইন্ডিয়া তো এরকম টক শো, আলোচনা, সেমিনার তো হয়, সেখানে দেখবেন বাংলাদেশকে নিয়ে তাদের যে আপত্তির জায়গা, সেটার আলোচনা যখন হয়, সেখানে আপনি দেখবেন না যে বাংলাদেশে ডিফেন্ড করবার জন্য কোনো ইন্ডিয়ান ভদ্রলোক দাঁড়িয়ে যান বা ভদ্রমহিলা দাঁড়িয়ে যান। সেই বিবেচনায় বাংলাদেশে যেরকম ইন্ডিয়াপন্থী একটা গোষ্ঠী ফ্যাসিবাদের মোড়কে যে দাঁড়িয়েছিল, সেটা নিয়ে আমরা আশঙ্কিত ছিলাম, আমাদের সার্বভৌমত্ব, আত্মমর্যাদা, নানান বিষয় নিয়ে। কিন্তু এই যে সাম্প্রতিককালে বাংলাদেশে এই বিষয়ে যে অভূতপূর্ব একটা ঐক্য লক্ষ্য করছি, সেই ঐক্যের দিকটাকে আমি এখন প্রধান করে দেখি, এবং সেই ঐক্যের পেছনে প্রধান উপদেষ্টা এবং এই সরকারের একটা ভূমিকা আছে। তারা বাংলাদেশের রাজনীতিতে আমরা বিভিন্ন সময়ে যে রাজনৈতিক জোট হওয়ার সময় দেখতাম যে ও ধর্মভিত্তিক রাজনীতি করে বা স্বাধীনতা মুক্তিযুদ্ধের এই ভূমিকা ছিল, ও থাকলে আমি এখানে দাঁড়াতে পারি না, যাব না। আবার এরা বলতো ওরা বামপন্থী, এক্সট্রিম, এই সেই, ওরা গেল ওখানে আমরা দাঁড়াতে পারি না, যাব না। কিন্তু এই প্রথম আমরা দেখলাম যে এই ব্যারিয়ার, এই শর্তের বাইরে গিয়ে ডান বাম মধ্য সবাই গিয়ে এক প্ল্যাটফর্মে এক কাতারে দাঁড়ালো, এক সুরে কথা বলল। এমনকি ধর্মীয় নেতা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, তারাও এক সুরে কথা বলছেন। ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশের যে সমস্ত যে স্টেক হোল্ডার যারা আছে, সবাই কিন্তু বাংলাদেশপন্থী হয়ে উঠছে। এইটা একটা বড় সাফল্য এই সময়ের। কিন্তু এর বাইরে বাকি যে সমালোচনার জায়গাগুলি, সেইগুলি এখনও বলতে গেলে অক্ষুণ্ণই আছে। যেমন অর্থনীতিতে ভালো করেছে, এটা আগাগোড়াই আমরা দেখছি যে অর্থনীতিতে যেই রকম ভঙ্গুর দশা বাংলাদেশকে করে ফেলেছিল শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার, সেখানে খুব দ্রুততার সঙ্গে সেটা কাটিয়ে উঠবার জন্য ব্যাংকিং সেক্টর সহ সামগ্রিক অর্থ সেক্টরে কিন্তু সাংঘাতিক একটা অল্প সময়ে দারুণ কাজ হয়েছে, আমাদের ক্রাইসিস অনেকখানি কমিয়ে এনেছে। পাশাপাশি এই যে দুর্নীতি, টাকা পাচার বিষয়ে, অর্থনৈতিক বিষয়ে যে কমিটিটা হলো, সেই কমিটির প্রধান এত অল্প সময়ের মধ্যে টাকা পাচার নিয়ে যে প্রতিবেদনটা জমা দিলেন, এটাও আশাবাদী করে তোলে। তবে পাশাপাশি এটাও আমরা মনে করতে চাই যে 2001 সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে কিন্তু 96 থেকে 2001 পর্যন্ত আওয়ামী লীগ সরকার যে ছিল, তাদের একটা দুর্নীতির শ্বেতপত্র এইভাবে প্রকাশ করেছিল। সাদা মলাটের বিশাল বিশাল অনেকগুলো বই প্রকাশিত হয়েছিল। ডক্টর আকবর আলী খান ওইটার প্রধান ছিলেন, আমি ওইখানে ছিলাম সম্পৃক্ত কিছুটা। আমরা আশায় বসেছিলাম যে এইটার বিষয়ে একটা পদক্ষেপ হবে এবং সত্যিকার অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে। এই সরকারের বেলায় তালিকাটা দেখে আমরা ওই পর্যন্ত অগ্রগতি আমরা ফিল করছি, একটা তালিকা হয়েছে, জমা পড়েছে।
পরবর্তী পদক্ষেপ যদি আমরা দৃশ্যমান দেখি যে টাকা পাচারকারী, দুর্নীতি, সাংঘাতিক দুর্নীতিতে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে বিচারের আওতায় আনা হচ্ছে, তখনই এটাকে আমরা প্রকৃত সফলতার দিকে একটু ধরতে পারবো এবং প্রশংসা পাওয়ার যোগ্য কাজ করবে। তবে অল্প সময়ের মধ্যে যেটা করেছে সেটাকে অবশ্যই সাধুবাদ জানাই। এর বাইরে প্রশাসনে যে স্থবিরতা ছিল, প্রশাসনে যেরকম নানান রকমের বিশৃঙ্খল অবস্থা ছিল, সেটা এখনও কাটিয়ে উঠতে পারেনি। পুলিশের অবস্থা খুবই খারাপ। ঢাকার যানজটের বিষয়টা যেটা, সেটা একেবারেই বিশৃঙ্খল অবস্থা। আমরা অটোরিকশা চালকদের আন্দোলন দেখলাম, সেখানে কোর্টের একটা কি রায় হলো, তড়িৎ গতিতে আবার সেটা স্থগিত করে সব অবাধে ছেড়ে দেয়া হলো। এখন আজকে আসার সময় আমি দেখছিলাম ফ্লাইওভার মৌচাকের উপরে, যে ফ্লাইওভার ব্রিজের উপরে দেখি অটোরিকশা, মানে এখন একেবারেই নিয়ন্ত্রণহীন হয়ে গেছে। আবার একদিকে যেমন এই যে যারা এই পেশায় যুক্ত তাদেরকে পেশাচ্যুত করে বিপদে ফেলানো যাবে না, কিন্তু পাশাপাশি নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে শৃঙ্খলা ফিরিয়ে আনা। সেই দিকে সেই মনোযোগ, সেই কর্মতৎপরতা ওইভাবে আমরা দেখছি না। নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দলের যে উৎকণ্ঠা আছে যে এই বাংলাদেশে এখন তারা নতুন কোনো রাজনৈতিক দল বা জোট গঠন করে তাদেরকে এস্টাবলিশ করবার দিকে মনোযোগ দিতে গিয়ে নির্বাচনকে দীর্ঘায়িত করার নানান রকমের কৌশল অবলম্বন করে কিনা, তাতে করে রাজনীতিতে আরও বিশৃঙ্খলা আসে কিনা, এবং এই সুযোগে পতিত ফ্যাসিবাদ আরও পাশের দেশের সহায়তা নিয়ে যে ষড়যন্ত্র করছে সেটা আরও ডালপালা বিস্তৃত হয় কিনা এবং সেটা আমাদের জন্য ক্ষতি করবে কিনা, সেই আশঙ্কা কিন্তু রয়েই যাচ্ছে। এবং বারবার দাবি করা সত্ত্বেও সরকারের পক্ষ থেকে কিন্তু নির্বাচনের সিম্পলি একটা রোড ম্যাপ, আপনি কত বছর পরে নির্বাচন দিতে পারবেন, 5 বছর 10 বছর পরে দেবেন, সেটাই তাহলে বলুন যে আমার এই সংস্কার আমরা করতে চাই, এতে 10 বছর লাগবে, আমি 10 বছর পরে নির্বাচন দিতে পারি। আর যদি মনে করেন 1 বছর পরে 1 বছর বলেন, 6 মাস হলে 6 মাস, 2 বছর, মানে একটা ইঙ্গিত তো আপনাকে দিতে হবে। সেটুকু না দিয়ে ধোঁয়াশার মধ্যে রেখে সবাইকে যে উৎকণ্ঠার মধ্যে রেখে যে একটা বিশৃঙ্খল ভাব সৃষ্টির আবহ, ওইটা কিন্তু এই শুরুতে যে ঐক্যের কথা বলছিলাম, সে ঐক্যের বাইরে এরকম একটা অনৈক্যের সুর কিন্তু ভেতরে ভেতরে এখনো বিরাজমান। ফলে অন্যান্য অনেক বিষয় বলবার আছে, নিশ্চয়ই এত সময় আমাকে পারমিট করবেন না, রেখে বলতে দিবেন, তো নিশ্চয়ই বলবো সেগুলা। আমার মনে হয় যে পজিটিভ নেগেটিভ দুইটাই আছে, আমরা পজিটিভটাকে সামনে নিয়ে এদের সহযোগিতা করতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনি একটা প্রশ্ন তুলেছেন যেটা আসলে যে রোড ম্যাপ কবে দিবে, এই রোড ম্যাপের সঙ্গে ইনডাইরেক্টলি যুক্ত আছেন আমাদের আজকের অন্যতম আলোচক ডাক্তার জাহিদুর রহমান। তিনি নির্বাচন কমিশনের বা নির্বাচন সংক্রান্ত যে সংস্কার কমিশনে তিনি আছেন। আমার মনে হয় জাহিদ নিশ্চয়ই কিছু বলবেন আমাদেরকে এই ব্যাপারে। ধন্যবাদ, আমি নিশ্চয়ই বলবো। আর সায়ন্ত ভাই এত চমৎকারভাবে একটা ব্রিফ দিয়েছেন এত কম সময়ের মধ্যে, কম্প্রিহেন্সিভলি, এরপর খুব বেশি কিছু বলার নাই। আমি এই অনিশ্চয়তা যেখানে শেষ করলেন সেই জায়গা থেকে আসবো, এবং এটাকে আমি একটু আগে নির্বাচনের প্রশ্নের আগে অর্থনীতির ব্যাপারটা একটু অ্যাড্রেস করতে চাই। অর্থনীতিতে আসলে যে টিমটা কাজ করছে, অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তারা খুব চমৎকার কাজ করছেন, কোনো সন্দেহ নাই। কিন্তু এই সরকার একটা ইনহেরেন্ট বিপদ আছে। বিপদটা হচ্ছে অর্থনীতির জন্য সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে আনসার্টিনিটি। ধরুন এই সরকার যতই ভালো চালাক, এই যে সাথে ভাই বললেন যে এটা 5 বছর, ঠিক আছে, ব্যবসায়ী যদি চিন্তা করে যে 5 বছর পর নির্বাচন হবে, এই সরকার 5 বছর আছে, আমার স্ট্র্যাটেজি এটা, 5 বছর পরে ওই রকম সরকার আসবে, আমি কি করব না করব, আমি কতটুকু ইনভেস্ট এখন করব, কতটুকু পরে করব, উনি ওনার মতো কিন্তু একটা প্ল্যান করবেন। ইভেন আওয়ামী লীগের সময়ও তো ব্যবসায়ীরা ব্যবসা করার চেষ্টা করেছেন, আমি ওই অলিগার্কদের কথা বলছি না। সে তখন তার মতো করে প্ল্যান করে যে আমাকে এই করতে হবে, ওকে এত দিতে হবে, তাকে সেই দিতে হবে, দিয়ে তার মতো একটা প্ল্যান তিনি করেন। সো আনসার্টেনিটিটা কিন্তু খুব ক্ষতিকর। আমি অর্থনীতিতে এই সরকারের একটা বড় অ্যালার্মিং সাইন আমি দেখছি, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট হচ্ছে না। যিনি দেশে ইনভেস্ট করছেন উনিও অপেক্ষা করছেন, দেখছি আনসার্টেনিটির কারণে। ধরুন পরে যে সরকার নির্বাচিত আসবে, ধরে নিলাম সেই সরকার অনেক ভালো হবে না, এই সরকার অনেক ভালো, এই সরকার আমাকে স্বর্গে রেখেছে, যদি সেটাও হয়ে থাকে আমাকে তো জানতে হবে এই স্বর্গ কতদিন আছে, এরপর কতদিনে আমি এরপরে স্বর্গচ্যুত হব। সো এই পরিকল্পনা না থাকার একটা বড় সিগন্যাল। আমি কিছু কিছু ব্যবসায়ীর সাথে আলোচনার প্রসঙ্গে জানতে পেরেছি যে তারাও এরকম খুব বেশি বিজনেস ফ্লারিশ করছেন না, তাতে তাদের ব্যবসা কম হচ্ছে এবং তারা জনবল ছাঁটাই করছেন। এরকম ঘটনা প্রচুর। আসলে অর্থনীতিতে এখন যে পরিস্থিতি আছে, এটা একটা টার্ম আছে, এটা আওয়ামী লীগের সময় শুরু হয়েছে এবং এটা এখন আরও এগিয়ে যাচ্ছে, এটাকে স্ট্যাগফ্লেশন বলে। ইনফ্লেশন আছে,
সাধারণত যেটা হয় ইনফ্লেশনের সময় আসলে অর্থনীতি গ্রো করে মোটা দাগে, কিন্তু একটা ঘটনা হয় যখন অর্থনীতি স্থবির হয়ে যায়, স্ট্যাগন্যান্ট ইকোনমি হয়, সাথে ইনফ্লেশন হয়। সো আমাদের এখন জিনিসপত্রের দামও বাড়ছে এবং সেটা স্ট্যাগফ্লেশন, আমাদের অর্থনীতি গ্রোও করছে না। সো আমরা কিন্তু খুব বড় স্কেলে দেখব মানুষ অস্থির হয়ে উঠছে। আপনি এখনও দেখবেন ঢাকার টিসিবি ট্রাকের পেছনে লম্বা লাইন, সেই আওয়ামী লীগের সময় যে স্টোরি, ইটস দ্য সেম স্টোরি নাও। তার সাথে একটা জিনিস যোগ করব, এই ধরনের সরকারের অলিগার্কদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে যায়, বা অলিগার্করা এই সরকারকেও ম্যানিপুলেট করছে। আমরা সাম্প্রতিক সময় সয়াবিন তেল দিয়ে খেয়াল করলাম, হঠাৎ করে বোতলজাত সয়াবিন তেল নেই, এরপর আপনি 8 টাকা বাড়ানোর সিদ্ধান্ত দেওয়ার সাথে সাথে উইদিন মিনিটস বাজারে সয়াবিন তেল চলে এসছে। সুতরাং আপনি খেয়াল করুন যে এইসব ঘটনা সামনে যদি ঘটতে থাকে, সরকারের জন্য আসলে একটা অনির্দিষ্ট সময় বলা তার জন্যই ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। এখন কমিশনের প্রসঙ্গে আসি। এই প্রসঙ্গে আমি আশা করি যে জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যে, মানে আমাদের প্রধান উপদেষ্টা যেভাবে বলেছেন সেভাবে একটা আনসার্টেনিটি শেষ হবে, যে সংসদ কমিশনের রিপোর্টগুলো আসলো, তারপর দলগুলোর সাথে আলোচনা করবে, সেই মাধ্যমে ইভেন উনি একটা পর্যায়ে হয়তো একটু বিরক্ত হয়ে উনি বাংলাদেশি দুটো পত্রিকার সাথে সাক্ষাৎকারে বলেছেন, যদি 100টার মধ্যে 10টা করে নির্বাচন দেবো, যদি একটাও না মানে তারা যদি বলে তাহলে সংস্কারেরই দরকার নেই, নির্বাচন দিয়ে দেবো। সো এভরিথিং এখন উনি আসলে বল রাজনৈতিক দল এবং অন্য স্টেক হোল্ডারদের কোর্টে ছেড়ে দিয়েছেন। সো আমরা আশা করি জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে এই আনসার্টিনিটিটা শেষ হবে এবং এটা যাতে আর বেশি দেরি না হয়, কারণ অলরেডি এই দেরিটা কিন্তু আমাদের সংকট তৈরি করছে। এবং আমি মনে করি ইভেন যে দলগুলো মাঠে অপারেট করছে তারও তো জানা দরকার আছে, মানে পরীক্ষাটা আপনার কবে, আপনি এটা জানলে আপনি আসলে আপনার মতো করে পড়ে 5 বছর পর হলে তারা 5 বছরের মধ্যে এই 3 বছর 4 বছর কি করব, পঞ্চম বছরে কি করব, আর সেটা 1 বছর হলে আমি এখন কি করব। সো ওই দলগুলোকে হঠাৎ করে একটা নির্বাচনের সামনে ফেলে দেওয়া তো ঠিক হবে না। সুতরাং তাদের স্বার্থেও আসলে এটা প্রয়োজন আছে, তাদের এই চাওয়াটার রাইট আমি জাস্টিফাইড মনে করি এবং সরকারের এটা করা উচিত হবে বলে আমি মনে করি। এটা এভাবেই কন্টিনিউ করুক। যেটা হচ্ছে ইনভেস্টমেন্টের ব্যাপারটা, যেটা এটা ঠিকই বলেছেন, আসলে ইনভেস্টমেন্ট একদমই না। তো দেশি বিদেশি ইনভেস্টমেন্ট না হলে কর্মসংস্থান হবে না। না, সেটা তো বটে, এটা ভেরি রাইটলি অ্যাড্রেস করেছেন যে এক হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের সময় ইনভেস্টমেন্ট হয় না। একটা দেশে যদি দীর্ঘমেয়াদী সরকার হয়, খুব বাজে সরকারও হয়, যেমন শেখ হাসিনার ফ্যাসিবাদের সময় এত নিপীড়ন ছিল, ঘুষ ছাড়া কিছুই হতো না, টাকা পাচার দেদারসে হতো, তার মধ্যেও তো ইকোনমি কিন্তু থেমেছিল না, কারণ তারা জেনে নিয়েছিল যে এই চোরের রাজ্যে এই চোরের সঙ্গে হাত মিলিয়ে আমাকে এই কৌশলে এগোতে হবে। এখন সেই অনিশ্চয়তাটা এই মুহূর্তে টাইম ফ্রেম নিয়ে, এটা একটা। দ্বিতীয় হচ্ছে গত 16 বছর ধরে বাংলাদেশের অর্থনীতিটা একটা বিশেষ গোষ্ঠীর হাতে চলে গিয়েছিল, সেই গোষ্ঠীটা এখন পলাতক। তাদের যে টাকার যে প্রবাহ, অর্থ প্রবাহ, সেই অর্থ প্রবাহটা দেশের বাইরে তারা আগেই কিছু পাঠিয়ে দিয়েছে, পরে পাঠিয়েছে, অথবা স্ট্যাগনেট করে রেখেছে। তাদের কোম্পানিতে জনবল ছাঁটাই করেছে এবং তারা এইভাবে নিচ্ছে যে তারা সময় নিচ্ছে, দেখা যাক কি হয়, তারপরে সিদ্ধান্ত নেবে। 2 হলো, তারা যদি জনবল ছাঁটাই করে ও উৎপাদন না করে, তারা এত টাকার মালিক যে 2-4 বছর ওই উৎপাদন বন্ধ রাখলেও তারা না খেয়ে মরবে না, তাদের লস হবে না, কিন্তু দেশ সংকটে পড়বে, সরকার সংকটে পড়বে। ফলে এইরকম নানামুখী ষড়যন্ত্রও কিন্তু আছে। এখন সরকারের উচিত হবে সেই তদন্ত করে সেটা বের করা। এখন আগেরবার যেটা বলছিলাম, আপনি তদন্তটা কারে দিয়ে করবে? বাংলাদেশের গোয়েন্দা বিভাগ বলেন, পুলিশ বলেন, অন্যান্য যে বাহিনীগুলি বলেন, প্রশাসন বলেন, এমনকি বিভিন্ন সংগঠন বলেন, প্রত্যেকটা সংগঠন কেউ আছে তারা মনে মনে ফ্যাসিবাদ ধারণ করে, আগে ফ্যাসিবাদই ছিল, পরিস্থিতিতে পড়ে এখন উপরে একটু রং মেখেছে, কিন্তু ভেতরটা সেই পচা মাল রয়ে গেছে। সুতরাং তারা ওই অবস্থানে থেকে সরকারের বিপদে ফেলবার জন্য সরকারকে সব কিছু যা করণীয় তা করবে। দ্বিতীয় গ্রুপ যারা, তারা হচ্ছে গিয়ে নিজেদেরকে সত্যি বঞ্চিত, তারা মনে করছে তার বঞ্চনার যে সুরাহাটা হওয়া দরকার ছিল সেটা ঠিকভাবে হচ্ছে না, সে মন খারাপ বসে আছে, কাজ করছে না। তৃতীয় যে গ্রুপটা, তারা আসলে আগের সরকারের আমলেও সুবিধাভোগী ছিল, ওইভাবে খুব বেশি বঞ্চিত হয়েছে তেমন না, কিন্তু কিছুটা বঞ্চিত হয়তো হয়েছেও। তারা আবার এই বঞ্চিতদের একসুরে কোরাস শুরু করে তারা সমানভাবে সুবিধা আদায় করবার জন্য তারাও হাত গুটিয়ে নিয়েছে। ফলে বাংলাদেশে বিভিন্ন সেক্টরে, পেশাজীবী সংগঠন, বিভিন্ন ক্ষেত্রে, সব জায়গায় দেখবেন যে এই যে একটা টার্মোয়েল চলছে, সেইখানে সরকার যে হস্তক্ষেপ দরকার, যে গোছালো কর্মপরিকল্পনা দরকার, সেটি কিন্তু ওইভাবে নেই।
দ্রব্যমূল্য কমেনি, দ্রব্যমূল্য এক এক সময় এক একটা এরকম বেড়ে যাচ্ছে হুটহাট, মানুষের কর্মসংস্থান বাড়েনি বরং কমছে। নতুন করে আপনি কর্মসংস্থান বাড়ানোর জন্য কি পরিকল্পনা নেবেন, যদি আপনি 1-2 বছরও থাকেন তাতে কতটুকু করবেন সেটিও বলছে না, সেটিও শুনছি না। পুলিশের নিয়োগ নিয়ে নানান রকমের বিতর্ক উঠলো, এসআই নিয়োগ নিয়েছে সেটা স্থগিত হলো, কিন্তু নতুন করে আপনি যে বিভিন্ন সেক্টরে ফ্যাসিবাদের বিরোধী যে শক্তি তাদের পক্ষ থেকে বা গণ অভ্যুত্থানের পক্ষের যে তরুণ শক্তি, সেই তারুণ্যকে কাজে লাগিয়ে আপনি রিক্রুটমেন্ট করে তাদের দ্রুত ট্রেনিং করে আপনি যে নতুন বিধি ব্যবস্থার বাংলাদেশ চান সেটা গড়বার জন্য একটা জনশক্তি তৈরি করবেন, সেই দিকেও কিন্তু আমরা খুব দ্রুততার সঙ্গে করতে কিছু দেখছি না। অর্থাৎ এই সরকার অন্যান্য সরকারের মতোই রাজনৈতিক সরকার বিদায় নিলে যে একটা ইন্টারিম গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকার হয়, ওর থেকে খুব বড় কিছু আমরা দেখছি না। যদি এটাকে আমরা কেউ কেউ বিপ্লব বলতে ভালোবাসেন, আমি বিপ্লব মনে করি না এটা, কিন্তু গণ অভ্যুত্থান তো বটে। গণ অভ্যুত্থান পরবর্তী একটা সরকারের সব কিছুতে যে কাজের যে গতি, যে ক্ষিপ্রতা, যেরকম আপনার দ্রুততার সঙ্গে সব কিছু সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন হয়, সেইটা এদের সব মন্ত্রণালয়ে সব ক্ষেত্রে প্রত্যক্ষ করছি না আমরা। কয়েকজন উপদেষ্টা আছেন তারা নিজ উদ্যোগে প্রচুর কাজ করছেন, রাত দিন কাজ করছেন, তাদের ভিজিবিলিটি আছে, কিন্তু বাকি অনেকেরই মনে হয় তারা ওই এমনি নর্মাল একটি সরকারের মতো রুটিন ওয়ার্কে ব্যস্ত। ফলে নানামুখী যে সন্দেহ, অসন্তোষ, ভবিষ্যৎ নিয়ে শঙ্কা, বর্তমান নিয়ে অস্থিরতা, সেটা কিন্তু রয়ে গেছে। এই যে হঠাৎ করে এক কথায় বলে দেই যে চিটাগাংয়ের যেটা ঘটলো এটা তো একটা আছেই, এর বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানে যে অস্থিরতা হঠাৎ করে হলো, রাস্তাঘাটে হলো, এই যে অটো চালকদের যে অস্থিরতার আন্দোলনটা হলো, তারপরে যে সব ছেড়ে দিয়ে গোটা শহরটাকেই যে যানজটে একেবারে আবদ্ধ করে ফেললো, আরও এখানে কোনো পদক্ষেপ কোথায়? আপনার নিজের প্রশ্নের জবাবটা যদি আমরা জিজ্ঞেস করি জাহেদকে, তবে এর আগে আমি আপনাকেও জিজ্ঞেস করতে চাই, তা আপনি যে বলছেন যে সবই তো নেগেটিভ। না, সবই নেগেটিভ এই জন্য বলছি কারণ পজিটিভটা করবার জন্যই ওনারা এখানে বসছেন। যা কিছু পজিটিভ করছেন সেটাও আমি বলেছি, ঐক্য তৈরি করেছেন, কি কেউ কেউ কোনো উপদেষ্টা খুব দ্রুততার সঙ্গে রাত দিন কাজ করছেন, সেগুলো বলেছি। কিন্তু তাদের নেগেটিভটা আমাদের ধরিয়ে দেওয়া, পরামর্শ দেওয়া এবং সহযোগিতা করাটা আমি দায়িত্ব মনে করছি বলে আমি নেগেটিভটা বেশি বলছি। অনেক ধন্যবাদ আপনাকে। জাহেদ, এই যে আমরা এখন সমালোচনা করি, এই সমালোচনাটা কিন্তু একটা ডিফারেন্ট ধরন আছে। সায়ন্ত ভাই, আমরা দীর্ঘ সময় আওয়ামী লীগের রেজিমের সময়, সায়ন্ত ভাই আমারও আগে থেকে করছেন, ফাইট করেছি, আমরা সমালোচনা করেছি। আমাদের তখনকার সমালোচনার একদম একটা পরিষ্কার উদ্দেশ্য ছিল সরকারকে যদ্দূর অন্তত, আমরা তো সবসময় পারছি না যে ডুবিয়ে দেয়া, যে উই ডিডন্ট ওন দ্যাট গভর্নমেন্ট। আমরা এমনভাবে সমালোচনা করতাম যে ও পেঁয়াজের দাম 300 হয়েছে, সরকার তুমি পদত্যাগ করো। আমরা এভাবেই বলতাম সব কিছু, যে তুমি ক্ষমতায় থাকতে পারো না, সব কিছুকে ওইটা রিলেট করতাম। এখনকার সমালোচনার ডাইমেনশনটা ডিফারেন্ট, ট্রুলি ইজ, যে আমরা সরকারকে ওন করি এবং আমরা শুরু থেকেই বলছি যে আওয়ামী লীগের সাথে জড়িত লোকজন ছাড়া এই সরকারকে ডিসওন করে এমন কোনো মানুষ নেই। ইতিহাসে এত সমর্থন বাংলাদেশে আর কোনো সরকারের ছিল না। সো সমালোচনা আছে, সমালোচনা করতে হবে এবং সমালোচনা অ্যাড্রেস করা উচিত। আমরা অনেক সময় দেখি যে সমালোচনা সঠিকভাবে অ্যাড্রেসড হয় না। আমরা কথা বলতে, এখন কথা বলা যায়, অনেকে বলছেন কথাই বলা যায়, এর বাইরের যে এটার খুব বড় ইম্প্যাক্ট হচ্ছে নট নেসেসারিলি, এটা হওয়া উচিত না। কারণ হচ্ছে এটা খুব জরুরি, এটা একটা বিশেষ অবস্থা এবং এই সরকারকে মনে রাখতে হবে দিনের শেষে আপনি কতটুকু সুখী হবেন অসুখী হবেন ডিপেন্ড করে আপনি কতটুকু এক্সপেক্ট করেছেন। এই সরকারের মতো এক্সপেকটেশন মনে হয় না বাংলাদেশের আবার ইতিহাসের কোনো সরকারের উপরে ছিল। এবং ডক্টর ইউনূস যখন এই দায়িত্ব নিয়েছেন, তার প্রতি মানুষের যে আস্থা, সেই অনুযায়ী কি ডেলিভার করতে পারছে? আচ্ছা, ডেলিভার যদি করেও থাকে, তাত্ত্বিকভাবে বলছি, সেই ভিজিবিলিটি কি আছে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যুগটাই এরকম, আপনি কাজ করছেন, এই কাজটা দেখা যেতে হবে, এই কাজটা দেখা না গেলে চলবে না। আমি ব্যক্তিগতভাবে দু একজন উপদেষ্টার সাথে কথা হওয়ার প্রসঙ্গে দেখেছি, ওনারা বলছেন যে আমি তো এটা করেছি। তো তখন আমি তাদেরকে আসলে একই কথা বলেছি, যেটা তো আসলে আমার না, কমিউনিকেশন হতে হবে সরকারের দিক থেকে, সেই জায়গা থেকে কমিউনিকেটেড হতে হবে যেটা হবে, এবং মানুষ দেখতে চায় সত্যিকার অর্থে। সো সরকার ওই জিনিসটা ল্যাক করে। আবার একই সাথে সরকারের কি যথেষ্ট পদক্ষেপ আছে, যথেষ্ট কাজ করছে। যেমন ধরুন, আমরা দীর্ঘদিন একটা আলোচনা করেছি, সব আলোচনা সমালোচনার পরও উপদেষ্টার সংখ্যা যে জায়গায় থাকলো, সেই সংখ্যা দিয়ে আসলে তো হয় না। ধরুন, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশে এখন 3-4 জন স্বরাষ্ট্রমন্ত্রী দরকার, মানে একজন স্বরাষ্ট্র, 2 জন প্রতিমন্ত্রী, 2 জন উপমন্ত্রী, ওনার অধীনে কৃষির মতো মন্ত্রণালয় আছে। আপনি চিন্তা করুন, কিভাবে আপনি মনে করেন যে এই কাজটা হতে পারে?
একজন আইনমন্ত্রী, বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে মনোযোগের জায়গা হবে বিচার, তাই তো? তার অধীনে আবার প্রবাসী কল্যাণের মতো এত বড় মন্ত্রণালয়। যিনি যোগাযোগ মন্ত্রী, সেতুমন্ত্রী, তার অধীনে আবার বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়। কিভাবে সম্ভব? তথ্যমন্ত্রী, একটা তথ্যমন্ত্রী, এই যে বললাম এত গুরুত্বপূর্ণ, তার অধীনে আইসিটি মন্ত্রণালয়। সো এইভাবে করতে গিয়ে এটা আমি এই সরকারকে সফল ব্যর্থ জিজ্ঞেস যখন করে, তখন আমি একটা কথা বলি যে আমি তো দেখি নাই যে উপদেষ্টার একটা আইডিয়াল সিচুয়েশনে কাজ করছে। উনি তো একটা মন্ত্রণালয় চালানোর কথা ছিল, এটা তো তত্ত্বাবধায়ক সরকার না, এটা 3 মাসের রুটিন কাজের সরকার না। ওনারা যদি 1-1.5 বছর 2 বছরও থাকেন, মানে আমাদের সেনাপ্রধান 1.5 বছর বলেছিলেন এবং 25-এর মধ্যে নির্বাচন হবে, এটা ডক্টর আসিফ নজরুল, ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, বা 26-এর মাঝামাঝি ডক্টর সাখাওয়াতেরটাও যদি ধরি, 2 বছরের মতো সরকার থাকছে। সো 2 বছরে তো আপনাকে অনেক কাজ করতে হবে। আপনি সংস্কারের আলাপত করছেন, তো সেটা কি হচ্ছে? দীর্ঘদিন আমাদের অর্থ উপদেষ্টার অধীনে বাণিজ্য মন্ত্রণালয়ের মতো, উনি বাণিজ্য উপদেষ্টাও ছিলেন, এই মাত্র একজনকে সেই দায়িত্ব নতুন করে দেওয়া হলো। সো আমরা তো কাউকে দেখি না উনি একটা আইডিয়াল জায়গায় কাজ করছেন। এমনকি পোস্ট শেখ হাসিনা যেরকম স্থবিরতা দেখা যাচ্ছে প্রশাসনে, এটা কিন্তু নর্মাল সিচুয়েশন নয়, এটা তার চাইতে খারাপ সিচুয়েশন। একটা সাধারণ সরকার যে ইমপ্রুভ করবে বলে মনে হয়, আমি ব্যক্তিগতভাবে আমি এই যা দেখছি আমার কাছে একটা সন্দেহ হয়। আপনি সংখ্যাও বাড়াতে পারেন, এটা আমি এভাবে বলার জন্য 1-11 সময়ও মোটামুটি গভীরভাবে অবজার্ভ করার চেষ্টা করেছি সরকার কিভাবে কাজ করে। এবারও দেখলাম, আমার একটা পারসেপশন ইদানিং তৈরি হয়েছে, একটু বলে ফেলে আজকে এই অনুষ্ঠানে প্রথমবারের মতো আমি কথাটা বলছি। আমার মনে হয় আসলে রাজনৈতিক দল ছাড়া আসলে একটা দেশ চালানো যাবে না, এটা আমার মনে হলো। আপনি দেশকে যদি ডোবাতেও চান, রাজনৈতিক দল লাগবে। শেখ হাসিনা ডুবিয়েছে কারণ আপনার একেবারে গ্রাম পর্যন্ত আপনার পার্টির অ্যাক্টিভিস্ট আছে, ওখানে কে একজন একটু সমালোচনা করলো তাকে ধরে পিটিয়ে দেয়া, তাকে ধরে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা করা, সে কিন্তু ওগুলো করে ফেলে। একই সাথে যদি ভালো করতে চান আপনি, আপনার যেহেতু সংগঠন আছে, আপনার ওই শক্তির জায়গাটাকে আসলে সমঝে চলে আমলা পুলিশরা। আমি সিরিয়াসলি বিশ্বাস করি পোস্ট শেখ হাসিনা যে পরিমাণ অসহযোগিতা এই সরকারকে তারা দেখিয়েছেন, একটা দল, নামই বলে যদি ফেলি, বিএনপির মতো একটা দল যদি ক্ষমতায় থাকতো যার এই সাংগঠনিক এবং জনশক্তি আছে, আমি মনেই করি না যে আমলারা এই পরিমাণ অসহযোগিতা করত, আমি মনে করি না। তো আমার এবার এটা একটা নতুন পারসেপশন হলো। আসলে মানুষ কেন পরিবর্তন চায়? মানুষ পরিবর্তন চায় মূলত বঞ্চনা থেকে। কারণ হচ্ছে 16 বছর ধরে যে মানুষটি আশা করেছিল সে ন্যূনতম ভদ্রভাবে খেয়ে পড়ে বাঁচার জন্য তার একটা আয় রোজগারের পথ দরকার, একটা চাকরি দরকার, সেটি ওই প্রাপ্যতা অনুসারে সে পায়নি। মানুষ আশা করেছিল আমি ঠিক আছে একটা চাকরি করি বা একটা ব্যবসা করি, যেটুকু ইনকাম করি এর মধ্য দিয়ে আমি আমার সন্তানকে একটা ডিম খাওয়াবো, একটু দুধ খাওয়াবো, আর 4টা ভাত খাওয়াবো, ডাল ভাত খাওয়াবো, এটা অন্তত খাওয়াতে পারি। যাতে এটা করতে গিয়ে সে দেখেছে সে যা আয় করে সেটা দিয়ে তার এই সংসারটা চলছে না। মানুষ আশা করেছিল আমি এই সমাজে ঠিক আছে যাই করি, যাই আয় করি, যাই চাকরি করি, আমি একটু আত্মমর্যাদা নিয়ে এখানে নির্ভয়ে চলবো, হাঁটবো, কথা বলবো। মানুষ সেটা পারছিল না। কারণ হচ্ছে সরকারের সংশ্লিষ্ট লোকরা তারা মনে করত যে এই রাজত্বটা তাদের কেনা এবং বাকিরা সবাই তাদের গোলাম। তারা যা বলবে সেটা এদের অনুমতি নিয়ে বলতে হবে, সুতরাং তারা সেটা মেনে নিতে পারেনি। মানুষ চেয়েছিল যে আমি এখানে আমি একটা স্থাপনা করব, একটা কাজ করব, আমাকে বাধ্য হয়ে ধার্য করা ঘুষ বা চাঁদা বা এটা দিতে হবে না, এটা না দিয়ে আমার জায়গায় আমি স্থাপনাটা করব, কিন্তু সেটা করতে পারছিল না। এরকম প্রতিটা সেক্টর ধরে একজন মানুষের যেসব ন্যূনতম যে অধিকারটুকু পেলে একটা সমাজে শান্তিপূর্ণভাবে খেয়ে পড়ে বেঁচে থাকা যায়, এর থেকে বেশি চাওয়া কিন্তু সাধারণ মানুষের থাকে না। সেটা এদেশের মানুষ পায়নি, বিভিন্ন সময়ে পায়নি। এর আগের সরকারগুলোর সময়ে যে একদম স্বর্গে ছিল তা না, পায়নি। কিন্তু গত 16 বছর একটি সরকার এইভাবে জেকে বসে থাকাতে তারা দানবে পরিণত হয়েছিল। এর আগে ধরেন যখন নির্বাচন ব্যবস্থা কাজ করত, তখন মানুষ অন্তত এইটা ভাবতে পারতো যে আমাকে এই প্রতিশ্রুতি দিয়েছো, এই কথা দিয়েছো, ক্ষমতা এসছো, এসে চোখ উল্টে ফেলেছো, তো ঠিক আছে ভোট আসুক আমি দেখিয়ে দিব। এই যে ভোট আসুক আমি দেখিয়ে দিব, এই ক্ষমতাটা জনতার হাতে ছিল। আবার ওই ক্ষমতাটা থাকায় যার ভোটটা দরকার সে একটু অভিনয় করে হলো তাদের কাছে যেত, তাদের কথা শুনতো, তাদের জন্য কিছু লোক দেখানো কাজ করতো যে আমার তো ওর কাছে ভোটটা চাইতে হবে।
সেও আর প্রয়োজন বোধ করলো না যে আমার তো ওর ভোটে আমি জনপ্রতিনিধি হব না, আমি জনপ্রতিনিধি দরকার নাই, আমি আওয়ামী লীগের বা সরকারের প্রতিনিধি হলেই হলো, তাদের টিকিট পেলেই আমি চেয়ারম্যান, টিকিট পেলেই আমি এমপি, আমি যা খুশি তাই। সুতরাং এই যে বিধি ব্যবস্থাটা ধ্বংস করে ফেলাতে জবাবদিহিতা থাকলো না, একে অপরের প্রতি যে সংযোগ সেতুটা সেটা বিচ্ছিন্ন হয়ে গেল, ফলে মানুষ সাংঘাতিকভাবে নিজেকে ডিপ্রাইভড মনে করতে শুরু করলো সর্বক্ষেত্রে। শুধু আওয়ামী লীগের এই ফ্যাসিবাদ গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত, সেটা বিভিন্ন সেক্টর, ব্যবসায়ী বলেন, আমলা বলেন, বিভিন্ন বাহিনী বলেন, জনগণের কিছু অংশ রাজনৈতিকভাবে তাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে সুবিধা প্রাপ্তির জায়গায় যারা ছিল, এরকম কিছু সংখ্যক ছাড়া মেজরিটি পিপল তারা নিজেদেরকে ডিপ্রাইভড বা সাংঘাতিকভাবে বঞ্চিত ভাবা শুরু করলো। ফলে তাদের মধ্যে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হলো। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবার জন্য তারা একটা কাউকে না কাউকে লিডার হিসেবে পেতে চায়। বিএনপি, জামায়াত ইসলামী সহ কিছু বাম সংগঠন যারা এই লিডারশিপে আসতো, তাদেরকে এমনভাবে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে নিপীড়ন করা হতো যে তাদের পেছনে যেতেও ভয় পেত এই সাধারণ মানুষগুলো, যে ওরাই টিকতে পারে না, ওদের এই অবস্থা, তাহলে আমাদের কি অবস্থা হবে। কারণ ওরা একটা মিছিলে গেলে পরের দিন এলাকায় এসে থাকতে পারতো না বা সে নিপীড়নের শিকার হতো। কিন্তু যখন এই যে একটা ফ্লো তৈরি হলো, ছাত্র জনতার সম্মিলিত একটা শক্তি, তখন মানুষ দেখিয়ে দিল এটাই হচ্ছে গণ অভ্যুত্থান। জন আকাঙ্ক্ষা প্রতিফলন করবার জন্য তাদের পুঞ্জীভূত যে ডিপ্রাইভেশন বা বঞ্চনা থেকে নিজেদেরকে বের করে আনবার জন্য এই পরিবর্তন চাইল। এখন এই পরিবর্তনের পরে এই সরকারের প্রতি যে আকাশচুম্বী আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, প্রত্যেকটা সেক্টরে 16 বছরের জঞ্জাল সাংঘাতিকভাবে চেপে আছে। যেটা ডক্টর জাহিদ ভাই বললেন যে এই একটা তথ্য, ইন্ডিয়া যে আমাদের বিরুদ্ধে নেগেটিভ ন্যারেটিভ যে প্রোপাগান্ডা যে প্রচার করছে, ইন্ডিয়ার থেকে আপনি আশা করেন কেন যে ওরা আপনার ভালোটা প্রচার করবে? তার এইখানে নিয়োগকৃত ভৃত্যকে আপনি ঝেঁটিয়ে বিদায় করেছেন তার কাছে, সে এখানে আশাহত হয়েছে, যার দ্বারা আমি সব পেতাম সে নেই, সুতরাং সে নেগেটিভটা প্রচার করবে। ধরে নেবেন, ধরে নিয়ে আপনার দেশের সংবাদ মাধ্যমকে এক সুরে কী করে ন্যায্য কথা বলতে হয়, জোরের সঙ্গে বলতে হয়, সেই দিকে আনতে হবে। ইন্টারন্যাশনাল মিডিয়া কীভাবে কাজ করে সেভাবে আনতে হবে। এইখানে যে সংস্কার দরকার, তাইলে শুধু তথ্য মন্ত্রণালয়েরই তো বিশাল কর্মযজ্ঞ, তো এইটা তাকে আপনি আরও কয়েকটা দায়িত্ব দিয়ে রাখলেন। এই যে যেটা বললেন একটা নিয়ে যে নির্দিষ্ট একটা ছোট দায়িত্ব নিয়েও, ধরেন আমি একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, আমি চিকিৎসক, সেইখানে দেখছি রাত দিন পরিশ্রম করতে হচ্ছে ওই একটা প্রতিষ্ঠান চালাতে, তাহলে যিনি রাষ্ট্র চালাচ্ছেন গোটা দেশ, তাদের কি অবস্থা? তার মধ্যে আবার অনেকগুলা মন্ত্রণালয় দিয়ে নাও করো, ইজ ইট পসিবল? না, আপনার কাছে আসছি পরে। জাহিদ, আমরা দেখছি যে বাংলাদেশ নামক রাষ্ট্র এখন অসুস্থ, তার চিকিৎসা দরকার। আপনার দুজনেই কিন্তু চিকিৎসক, আপনি কীভাবে দেখছেন ডাক্তার জাহিদ? একটা রাষ্ট্রের চিকিৎসার জন্য আমি সবসময় বহু বছর থেকে একটা কথা বলি, যেটা অলরেডি শান্ত ভাই এক্সপ্লেইন করেছেন। কেউ বলেন যে আমি নির্বাচনকে ওভার এস্টিমেট করি, হয়তোবা, কিন্তু আমি আসলে এটা করি। একটা রাষ্ট্রের চিকিৎসা, কিছু ব্যতিক্রম আছে, পৃথিবী এখন পাল্টে যাচ্ছে, সেই জায়গায়ও আসবো, কিন্তু মোটা দাগে একটা রাষ্ট্রের চিকিৎসার প্রধানতম ঔষধ, আমরা যেরকম রাষ্ট্র চাই, চায়নাও একটা রাষ্ট্রের স্ট্রাকচার, ভিয়েতনাম একটা স্ট্রাকচার, কিন্তু আমরা যে স্ট্রাকচারের রাষ্ট্র চাই, মানে শেখ হাসিনাও তাই চান। শেখ হাসিনা কিন্তু কখনো বলেন না বাংলাদেশ একদলীয় দেশ, শেখ হাসিনা গণতান্ত্রিক বাংলাদেশ, এখানে নির্বাচন হয়, নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত। এখনও উনি চুরি করে যেসব জায়গায় কথা বলেন, নির্বাচিত, এই কথাগুলো ব্যবহার করেন, তারা নির্বাচিত, তো উনিও কিন্তু গণতন্ত্রই চান। এটা কিন্তু কাগজে কলমে উনি বলেন না যে আমি একদলীয় শাসন চাই। সব একটা গণতান্ত্রিক, উদার গণতান্ত্রিক ব্যবস্থার প্রধান ঔষধ হচ্ছে একটা পার্টিসিপেটরি অ্যাকসেপ্টেবল ইলেকশন, ফুল স্টপ। শেখ হাসিনা বাংলাদেশটাকে তার ক্ষমতায় টিকে থাকতে চেয়েছেন, ওইটা ছাড়া সেটার জন্য বাকি কাজ করতে হয়েছে। আসলে বাকি সব কাজ কেন করেছেন? উনি বিএনপিকে অত্যাচার, ওইটা করা, সেটা করা, ওকে মারো, তাকে ধরো, এবং আপনি লুট করে অলিগার্ক তৈরি করেছেন, জাস্ট একটা উদ্দেশ্য। কারণ আপনি যখন জনগণ আপনার ভিত্তি না, আপনার তো একটা ভিত্তি লাগবে দাঁড়ানোর, সেটা আমলা, সেটা পুলিশ, সেটা ব্যবসায়ীরা, তার ভিত্তির সেটা ইন্ডিয়া, তাদের উপরে দাঁড়িয়ে আছেন, সুতরাং তাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করেছেন। এবং কেন জনগণ থাকলে কাজ হয়, খুব চমৎকারভাবেই শান্ত ভাই বলছেন, এবং আমি একটু কোট করি। অমর্ত্য সেন যখন দুর্ভিক্ষ নিয়ে কথা বলছেন, যখন উনি ভারতের, ওরা তো নোবেল প্রাপ্তির ক্ষেত্রে এটা একটা বিরাট কাজ, অনেকে খুব মনে করে খুব ছোট ব্যাপার না। আমরা আসলে প্রথম যেটা মনে করতাম যে মূলত সাপ্লাইয়ের ক্রাইসিসের জন্য দুর্ভিক্ষ হয়, মানে উৎপাদনের সাপ্লাই। অমর্ত্য রিসার্চ করে দেখিয়েছেন আসলে পৃথিবীর মেজর দুর্ভিক্ষগুলো কোনো দিন উৎপাদন সংকটের জন্য হয়নি, এটা আসলে অ্যাক্সেস টু ফুডের সংকটের জন্য হয়েছে। ফুডের যথেষ্ট সাপ্লাই আছে, কিন্তু আপনি ওইটা কেনার মতো জায়গায় যেতে পারেন নাই। তো উনি এরপর এম্পেরিক্যাল অনেকগুলো এভিডেন্স দিয়ে দেখিয়েছেন যে আফ্রিকার
পার ক্যাপিটা ইনকাম বেশি এমন অনেক দেশে দুর্ভিক্ষ হয়েছে, কিন্তু স্বাধীনতার পর ভারতে কোনোদিন দুর্ভিক্ষ হয় নাই, অথচ পার ক্যাপিটা ইনকামে ভারত অনেক দেশ থেকে পেছনে। কারণ খুঁজতে গিয়ে উনি দেখছেন যেখানে একটা গণতান্ত্রিক ব্যবস্থা আছে এবং একটা ফ্রি প্রেস আছে। তত্ত্বটা খুব সোজা, কোথাও দুর্ভিক্ষ হয়েছে, পত্রিকাটা ছাপিয়ে দিল, লোকজন চেঁচামেচি করছে, যে সরকার আছে সে ভালো না চাইলেও তাকে যেহেতু আবার ভোট করতে হবে, সে দৌড়ায় ওখানে গিয়ে খাবার নিয়ে যায়, সে খাবার নিয়ে সেই জায়গা থেকে তুলে আনে, এবং সরকারও ভয় পেয়ে যায়, কারণ আমাকে তো দিনের শেষে ভোট পেতে হবে, আমার ইচ্ছে নাই আমি লুটি করতে চাই, কিন্তু দিনের শেষে আমাকে তো ভোট পেতে হবে। এবং আমি প্রায় বলি আমরা যোগী আদিত্যনাথকে হিন্দুত্ববাদী এটা সেটা নানান সমালোচনা করি, উইচ ইজ রাইট, বাট উত্তরপ্রদেশে সে যে ওই 2 রুপিতে ফুড গ্রেইন দিত কোটি কোটি মানুষকে, বা বিজেপি অ্যাজ এ হোল সারা ভারতে অর্ধেকের বেশি মানুষ 80 কোটি মানুষকে, বিজেপি হিন্দুত্ববাদী রাজনীতি করে, এটা করে ওটা করে, নানান অভিযোগ আছে, কিন্তু বিজেপি যে 80 কোটি মানুষকে পার হেড 5 কেজি করে ফুড গ্রেইন দিয়েছে এলাকা অনুযায়ী চাল বা গম, সেটার কথা আমরা খুব কমই আলোচনা করি। একটা পরিবারে 5 জন সদস্য মানে 25 কেজি ফুড গ্রেইন উনি মান্থলি পাচ্ছেন, এই সাপোর্টটা পান তারা। তাদের এর আগের ইলেকশনে তারা সামনে রেখে আয়ুষ্মান ভারত একটা হেলথ পলিসি ঘোষণা করেছিলেন, যেটা 50 কোটি মানুষকে কভার করে, প্রতি পরিবার 5 লাখ টাকা পর্যন্ত, মানে আপনি ওদের একটা লিস্টেড হসপিটাল আছে, ওর মধ্যে যদি সরকারির মধ্যে চিকিৎসা না পান, ওখান থেকে যদি রেফার করে আপনি কোনো প্রাইভেট হসপিটালে চিকিৎসা নেবেন, সেটা কোনো পরিবারে বছরে 5 লাখ টাকা পর্যন্ত সরকার পে করবে, কারণ প্রিমিয়াম সরকার দেয়। এগুলো করেছে। আবার দেখুন পশ্চিমবঙ্গ যখন আসলো তখন মমতা ব্যানার্জি এই আয়ুষ্মান ভারত তো আছেই ওখানে, উনি আবার স্বাস্থ্য সাথী নামে আরেকটা উনি হেলথ পলিসি পশ্চিমবঙ্গের মানুষের জন্য ঘোষণা করলেন। সো এই যে কম্পিটিশন মানুষকে উইন করার, এটাই ঠিক করে দেয়। এটা শুধুমাত্র এই সার্ভিসের ক্ষেত্রে না, সব জায়গায় আপনি যখন মানে নির্বাচনটা ঠিকঠাক মতো হবে, আপনি প্রতিপক্ষকে কম পেটাবেন, এটাই নিয়ম। আপনি ওকে কম জেলে নেবেন, কম হয়রানি করবেন, কারণ আপনি যখন বিরোধী দলে যাবেন এটা ফেরত আসতে পারে। আপনি মনে করেন যে মানুষটা ঘুষ খায়, যে রাজনৈতিক নেতা ক্ষমতায় এসে করাপশন করছে, দিনের শেষে যদি দেখা যায় প্রচুর সমালোচনা হচ্ছে, ধরে নেন আমরা তাত্ত্বিকভাবে ধরে নিলাম যিনি করাপশন করছেন ওনার একটা বখরা চিফ পায়, কিন্তু ওনাকেও সতর্ক থাকতে হবে এই লোকটা যদি বদনাম হতে থাকে দিনের শেষে আগামীবার উনি হবেন, উনি কিন্তু একটা লাগাম টানবেন। সেভাবে যখন একটার পর একটা চলতে থাকে আমাদের বহু কিছু পাল্টে যায়। আর একটা কথা মনে রাখতে হবে, এটা সবচেয়ে জরুরি, গত 15 বছর বিশেষ করে 14 পর থেকে না আমরা যাবতীয় আলোচনা বা লেখায় মানে নির্বাচন যখন থাকে না তখন জনগণের শোরগোল শুধু নির্বাচন নিয়ে থাকে, কিন্তু যদি নির্বাচনটা ঠিকঠাক মতো হয় তখন কিন্তু অনেক শোরগোল তৈরি হবে। যেমন ধরুন কিছু স্ট্রাকচারাল চেঞ্জের কথা, এই যে আমরা এখন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলছি, আমরা এখন কনস্টিটিউশন আর্টিকেল 70-র কথা বলছি, আমাদের বিচার বিভাগ ঠিকমতো কাজ করছে কিনা সেই আলাপ করছি, আমাদের প্রশাসনিক বিকেন্দ্রীকরণ কেমন হবে সেই আলাপ করছি। গত 10 বছর এগুলো হয় নাই, কারণ যখনই আপনি বলছেন যে কোনো একটা দল বলছে যে আমি এটা করতে চাই ওটা করতে চাই, তখন বলবে তাকে কি ফেলাতে পারা যাবে, মানে সবাইকে একই প্রশ্ন। সো আলোচনা ওই একটাই, তো নির্বাচনই নাই কি। সো যখন নির্বাচনটা ঠিকঠাক মতো হবে, ভারতে গত নির্বাচনের আগে কিন্তু আমি ইউরোপ আমেরিকার কথা বলছি না, ভারতে হয়েছে বিজেপি তার ইলেকটোরাল ম্যানিফেস্টোর কি কি বাস্তবায়ন করেছে কি কি করে নাই সেটা নিয়ে এডিটোরিয়াল লেখা হয়েছে, সেটা নিয়ে টিভিতে টক শো হয়েছে। সো নির্বাচনটা ঠিক থাকলে সব শোরগোল চলতে থাকবে এবং জনগণের সাথে রেসপন্ড করতেই হবে। এটুকু বলে শেষ করি, বিএনপির কিছু কিছু মানুষের বিরুদ্ধে বা অনেক মানুষের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি দখলদারির অভিযোগ আছে। খেয়াল করবেন বিএনপির সেন্ট্রাল নেতৃত্ব বহু মানুষকে শোনা মাত্র গ্রেফতার মানে করেছে, বহিষ্কার করেছে এবং ওপেনলি বলেছে এই অভিযুক্ত যারা আছে তাদের দল দায় নেবে না, তাদের গ্রেফতার করা হোক। আমরা ধরে নিলাম যে বিএনপির টপ নেতৃত্ব ভালো কিছু না, তাত্ত্বিকভাবে বলছি, আমি এটা মিন করছি না, কিন্তু কেউ তাহলে উনি এটা কেন করছেন আমি এভাবে যদি বলি, কারণ সামনে একটা নির্বাচন আছে, তো ভবিষ্যতেও যদি নির্বাচন হতে থাকে কোনো দলকে আসলে এটা মেনে চলতে হবে, আপনার ইচ্ছে করুক বা না করুক। দ্যাটস দ্য মেইন ডেটারেন্ট। অনেক ধন্যবাদ। চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য নির্বাচন দরকার, আর তিনি যেটা বলছেন যে রাজনৈতিক দল ছাড়া সরকার চলে না। ডেফিনেটলি আমি শুনেন জাহিদ ভাই যেটা বলছে একদম হুবহুই বক্তব্যটা আমারও। শুধুমাত্র আপনি নির্বাচনী বিধি ব্যবস্থাটাকে এমন করেন যে মানুষের হাতে এই ক্ষমতাটা তুলে দেন, কি কি সংস্কার করলে কি কি চেঞ্জ হলে কিভাবে মানুষের হাতে আপনি নির্বাচনী ব্যবস্থাটা তুলে দিতে পারবেন সেটা দেন, তার শুধু রায়টা দেওয়ার অধিকারটা ফেরত পেলে আমাদের এই সাবকন্টিনেন্টাল যে গণতান্ত্রিক ধারা এবং মূল্যবোধ যে বলতে যে আমরা বুঝি তার 50% অর্জন হয়ে যাবে।
বাকি 50% হলো আপনার কিছু প্রেশার গ্রুপ। সেই ক্ষেত্রে আপনার আইনের শাসনটা দরকার। সেটা কি বিচার, বিচারটা যদি সঠিক হয় এবং ডিলেড জাস্টিস না হয়, ইনজাস্টিস এবং ডিলেড জাস্টিসটাকে যদি অ্যাভয়েড করে একটু দ্রুততার সঙ্গে ন্যায়সঙ্গত সময়ে যদি ন্যায় বিচারটা হয়, তাহলে যে অপরাধ করবে সে আবার বিচারের আওতায় চলে আসলো। মানুষের হাতে রিজেক্ট করার ক্ষমতা দেন কেউ খারাপ করলে, আর কেউ যদি অপরাধ করে তাকে বিচারের আওতায় আনার এইটা নিশ্চিত করেন। আর একটা হচ্ছে এই যুগ হচ্ছে তথ্য প্রবাহের যুগ। তথ্য প্রবাহ না আটকে দিয়ে যে অপতথ্য, সেটার ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া যায়, সারা পৃথিবী গণতান্ত্রিক দেশ যেভাবে নেয় সেটা নেন, কিন্তু মানুষকে বলতে দেন এবং সেটার কাউন্টার ন্যারেটিভ কীভাবে তৈরি করবেন সেই সক্ষমতা তৈরি করেন, সেরকম মিডিয়া তৈরি করেন, সেরকম ম্যান পাওয়ার তৈরি করেন। এরকম বেসিক কয়েকটা জায়গা যদি আপনি সংস্কার করতে পারেন তাহলে হয়ে যায়। দেখেন, এইটা এখনকার বাস্তবতা যে যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে আওয়ামী লীগ এবং বাংলাদেশ দুইটা বৃহৎ রাজনৈতিক শক্তি বাংলাদেশে, তার মধ্যে একটা শক্তি পলাতক, তারা একেবারে বিতাড়িত এবং 10 বছরের তাদের যে ফ্যাসিবাদের ভয়ঙ্কর রূপ দেখিয়েছে, মানুষ তাদের ঘৃণা করে এবং কাছে পেলে জনরোষের মুখেও পড়বে। সুতরাং সেই চ্যাপ্টারটা ক্লোজড অলরেডি, তারা অপ্রাসঙ্গিক হয়ে গেছে বাংলাদেশের রাজনীতিতে। তাহলে থাকে বড় শক্তির মধ্যে বিএনপি নির্বাচন হলে মানুষের ভোট দেওয়ার সুযোগ পেলে এটা ধরে নিচ্ছে সবাই যে হয়তো বিএনপি নির্বাচিত হবে। বিএনপি নিজেরাও মনে করে যে তারা হয়তো এবার দেশ পরিচালনার সুযোগ পেতে পারে মানুষের রায়ে। তাহলে সেই তারা এই ধারণা থাকবার পরেও বলছে যে তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে। এর মানেটা কি? মানেটা হচ্ছে তারাও ক্ষমতায় আসলে জেকে বসার যে মানসিকতা অতীতে আমাদের দেশে বিএনপি, আওয়ামী লীগ, বিভিন্ন দল বিভিন্ন সময় দেখিয়েছে, এটা কিন্তু আরেকটা বলছে যে এখনকার বিএনপি দেখাচ্ছে তারা নির্বাচিত হলে জাতীয় সরকার তারা এককভাবে 2/3 মেজরিটি পাবে এরকম ধারণাও কেউ কেউ করেন। তারপরও বলছে জাতীয় সরকার হবে। তাহলে জাতীয় সরকার হবে মানে সবাইকে নিয়ে চলবো যারা এক সমমনা। দ্বিতীয় হলো গিয়ে তারা জিতবে এই ধারণা থাকবার পরেও বলছে আমরা জিতলেও আমরা চাই কেয়ারটেকারের অধীনে নির্বাচনটা হোক, যাতে মানুষ তার রায়টা দিতে পারে। তাহলে এই বিএনপি সরকারও যদি ক্ষমতায় আসে, তারা চায় তারা নিজেরাও যেন প্রেসারে থাকে জনগণের এই রায়ের জন্য, যে ভালো কাজ করতে বাধ্য হয় বা করে তাদের নেতাকর্মীরা। এত বড় দল অনেক সময় কন্ট্রোল। সেই ক্ষেত্রে যদি ভোটের রায় মানুষের হাতে আসে, নির্বাচনটা যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়, বিচার ব্যবস্থাটা যদি একটু ঠিক হয়, আর তথ্য বা সংবাদ মাধ্যম, বাক স্বাধীনতা, এটা যদি একটু নিরপেক্ষভাবে গড়া যায়, তাহলে এই দেশের তো 80% সমস্যার সমাধান হয়ে যাবে। এবং এই কাজগুলি কোনো রাজনৈতিক শক্তি ছাড়া করা সম্ভব নয়, এই কারণে যে একটা রাজনৈতিক দল তার যখন তৃণমূল পর্যায়ে তার শক্তি বিস্তৃত থাকে, তার উইং থাকে, তখন সে ভালো করতে চাইলে অনেক ভালো করার সক্ষমতা রাখে, খারাপ করতে চাইলে অনেক ভালো করার যে ব্যাপারটা সেটা পারে। যেটা আওয়ামী লীগের টপ লিডারশিপের ইন্টেনশন খারাপ ছিল বলে তার ফলোয়াররা ওইটা ফলো করেছে এবং খারাপ করেছে। যদি আওয়ামী লীগের যেই শক্তি সারা দেশে রাজনৈতিক শক্তি ছিল, শুধু শেখ হাসিনা চাইতো যে এই দেশে আমি ভালো কাজ করব, আমার বাবার নামটা আমি আরও উজ্জ্বল করব, এইভাবে বাবাকে আমি পদদলিত করব না, আমার নামকেও পদদলিত করব না, গণতন্ত্রের নামে গণহত্যা চালাবো না, তাহলে কিন্তু বাংলাদেশ ভিন্ন এক বাংলাদেশ হতে পারত। সেই সুযোগ তার হাতে এসেছিল, কিন্তু তার ভেতরের শেখ হাসিনাটা মানুষরূপী একটা দানবী। শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা কি আছে বাংলাদেশে? না, আমি কোনোভাবেই দেখি না। উনি চট করে আসবেন বলছেন, ধরলাম আমাকে চট করে আসার সুযোগও দেয়া হলো, উনি কি আসবেন? নো ওয়ে। উনি স্রেফ মানে কাপুরুষের মতো, নারীর সাথে কাপুরুষ শব্দটা যায় কিনা জানি না, কাওয়ার্ড বলি, কানারি, ওনারা পালিয়েছেন এবং বিরাট ক্ষমতা দাপট দেখিয়ে বলেছিলেন। এবং আমরা একটু আলোচনা করবই, জনাব হুসাইন মোহাম্মদ এরশাদ তিনি পর্যন্ত পালাননি, তাকে তার পালিয়ে যাওয়ার অপশন ছিল, উনি সেটা অ্যাকসেপ্ট করেন না, জেলে গেছেন, জেলে থেকে 5টা আসনে নির্বাচিত হয়েছেন। মানে তার তুলনায় আমরা এরশাদকে স্বৈরাচার বলি, আমি প্রায় এই যে দানবী বলছেন একদমই সঠিক, মানে তার তুলনায় এরশাদকে যদি এখন গণতন্ত্রের মানদণ্ডে হিসাব করি, মানে এরশাদের মতো বড় গণতান্ত্রিক মানুষ তো আসলে আর হয় না। না, শিশু স্বৈরাচার বলি, হাসিনার তুলনায় এরশাদ হলো শিশু স্বৈরাচার। আচ্ছা, তো এখন উনি আসতে পারবেন কিনা, মানে একটা আলাপ ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমি বিশ্বাস করি এটা আর খুব বেশি হালে পারি পাবে না। সেটা হচ্ছে উনি এখনো প্রধানমন্ত্রী আছেন,
দুটো ইস্যু। একটা হলো ব্রিটেনে একটা রীতিমতো পোস্টারিং করে একটা সভায় উনি বক্তৃতা করেছেন, যেখানে নিউ ইয়র্কে একই, এবং আরেকটা সম্ভবত ফ্লোরিডাতে হতে যাচ্ছে 12 তারিখ, ওটারও পোস্টারিং হয়েছে, এবং ওখানে সো এগুলো সবগুলো হচ্ছে। এবং আমরা একটু ভারতের ন্যারেটিভটাও যদি দেখি, সরকারের না, যদি আমি একটু যোগ করতে চাই, ভারতের পররাষ্ট্র সচিব কিন্তু গতকাল তার স্পিচে বলেছেন ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পর প্রথম বিশ্ব নেতা হিসাবে তাকে অভিনন্দন জানিয়েছিলেন মিস্টার মোদি। সো মোদি এন্ডোর্স করছেন যে উনি প্রধান উপদেষ্টা, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী রয়ে গেছেন। ভারতের মিডিয়াতে আমি খেয়াল করেছি, আমি দেখলাম একদিন একটা অনুষ্ঠানে যিনি অ্যাঙ্কার তিনি এক্স প্রাইম মিনিস্টার বলছেন, তো তিনি একটা পর্যায়ে একজন তথাকথিত বিশ্লেষক বা বিশেষজ্ঞকে এনেছিলেন। ভারতের বিশেষজ্ঞ প্রত্যেকে আসলে বিজেপির মাউথ পিস, এর বেশি কিছু না। তিনি এসে প্রটেস্ট করছেন যে আপনি কেন তাকে এক্স প্রাইম মিনিস্টার বলছেন। উনি বলেছেন উনি রিজাইন করেন নাই, এবং বাংলাদেশে যে সরকার আছে এটাও একটা নতুন ন্যারেটিভ। আমি খুব আজে বাজে লোকের কথা বলছি না, যেমন ধরুন আমাদের এখানে কথা বলেন শ্রীরাধা দত্ত তো বলছেন, আমি শেখর গুপ্তের কথা বলছি, দ্য প্রিন্ট, উনি একাধিকবার কিন্তু ডক্টর ইউনূসের এই সরকারকে অ্যাবনর্মাল সরকার বলছেন, এবং এটা শুধু অ্যাবনর্মাল বলছেন না, এটাকে ঠিক উনি লেজিটিমেট সরকারও বলছেন না। সো এই ধরনের একটা ন্যারেটিভ ওদের ওখানে তৈরির চেষ্টা আছে। একটু সাথে যোগ করে ফেলবো, আমাদের দেশেও কিছু পাবলিক ইন্টেলেকচুয়াল খুবই প্রভাবশালী, খুবই পরিচিত, আমি খুব অবাক হয়ে দেখি এই আলাপটা সম্ভবত আমাদের এখান থেকেই গেছে। তারা তার পদত্যাগপত্র দেখতে চাইছেন। আমাদের কালকে ফেসবুকে ফান হচ্ছিল, এই কেউ কে বাশার আল আসাদের পদত্যাগপত্র দেখেছেন, মানে দেখা কি উচিত? এই আলাপটা সিরিয়া শাখা ছাত্রলীগ দাবি করেছে বাশার আল আসাদ পদত্যাগ করেননি, কারণ পদত্যাগপত্র পাওয়া যায়নি। তো ইনফ্যাক্ট যেটা সিরিয়া শাখা ছাত্রলীগ, হ্যাঁ একদম। তো এটা কিভাবে হয়েছে, কি প্রসেস হয়েছে, এটা না থাকলে এরকম পালিয়ে যাওয়া একরকম স্বৈরাচারের আসলে এগুলো কোনো প্রয়োজন, এগুলো সব আমাদের এখানে আছে। সো তার আসলে কোনো সম্ভাবনা নেই। এবং আমি আওয়ামী লীগকে বরং বলবো, বা ভারতকেও বলতে চাই, যদি তারা মনে করে, এটা আমার ফ্রি কনসালটেন্সি, যে আওয়ামী লীগকে তারা এখানে আবার পুনর্বাসন করতে চায়, তার সেই খোয়াব দেখে, উচিত হবে শুধু শেখ হাসিনা, শেখ সহ কোনো নামের মানুষকে আর এখানে আনতে না দেয়া। কারণ আপনি যখন ট্রমাটাইজ, শেখ শব্দটা আমাদের ট্রমার পার্ট হয়ে গেছে, এটা হলো সবচেয়ে বড় কথা। ইন্ডিয়াতে বিকল্প খুঁজবে না। আমি এই জন্য বলছি, যদি তারা চায়ও, সেটা শেখ হাসিনা না। এই যে আপনি শেখ হাসিনা আসতে পারবে কিনা বলছেন, আমি মনে করি এরা এটা বুঝে গেছে। এবং আমি একজনকে একটু কোট করতে চাই, পিনাক রঞ্জন চক্রবর্তী, উনি তো আপা ডাকেন, অনেকবার আপা ডাক আমরা শুনেছি, জি ফর্মার হাই কমিশনার। ওনার কিছুদিন আগে একটা ইন্টারভিউতে দেখলাম যে শেখ হাসিনা চ্যাপ্টার ইজ ক্লোজড, এটা উনিও মেনে নিচ্ছেন অবশেষে, যদিও এরা দীর্ঘদিন থেকে এই রকম স্বৈরাচারী হয়ে ওঠার পেছনে বাংলাদেশে নিযুক্ত কয়েকজন এক্স ইন্ডিয়ান হাই কমিশনার আসলে কাজ করেছেন। তো যে এটার কোনো সম্ভাবনা নাই। এবং সত্যিকার অর্থেই ভারত যদি চায়, শেখ যাদের সাথে আছে তাদেরকে বাদ দিয়ে তারা ট্রাই করতে পারে। কিন্তু আমি মনে করি গত 15 বছর এবং জুলাই আগস্টে তারা যা করেছে, এবং আমি প্রায় বলছি যে পরিমাণ ডেটা রেখে গেছে, মানে আপনার ধরেন আরও অনেক ভয়ঙ্কর সব অথরিটারিয়ান সরকার ছিল, ধরুন আপনি ইদি আমিনের আপনি অনেক তথ্য পত্রিকা ঘাঁটতে হবে, কিন্তু আপনি শেখ হাসিনার তথ্য যদি ঘাঁটতে চান, যে পরিমাণ ডিজিটাল ইনফরমেশন আছে, ভিডিওস আছে, ছবি আছে, এগুলো যদি থাকে, যেভাবে চেষ্টা করুক, আমার মনে হয় না শেখ হাসিনা দূরে থাকবে, আওয়ামী লীগেরও তেমন কোনো পুনর্বাসন আর সম্ভব বহু বছরে, অনেক পরে। আপনি কি তাই মনে করেন যে আওয়ামী লীগের পুনর্বাসন অনেক পরে? মানে শেখ হাসিনা এবং তার সঙ্গে যুক্ত যে বলয়, এরা তো বটেই, এদের কারণে আওয়ামী লীগ শব্দটাই এখন পরিত্যাজ্য হয়ে গেছে দেশবাসীর কাছে, একটা ঘৃণিত শব্দ হয়ে গেছে। মানুষ না আওয়ামী লীগ, হ্যাঁ এটা বহু বছর ধরে বলছিল যে ও মানুষ না আওয়ামী লীগ, এটা বলছিল। কিন্তু এই গণহত্যার পরে এমন হয়েছে, আমি আমার চেনা মতে এটাও যেমন একটা চ্যাপ্টার, একটা পিঠ, যে গণহত্যার পরেও আওয়ামী লীগের অনেকের মধ্যে আমরা অনুশোচনা দেখি না, পাশাপাশি আর একটা পিঠ এরকমও কিন্তু আছে যে যারা আওয়ামী লীগের প্রতি, আওয়ামী লীগের এই দুঃশাসন, ফ্যাসিবাদী কায়দা, ভোটের অধিকার হরণ, এত কিছু করবার পরেও মুক্তিযুদ্ধের সময় ওই দলটির পজিশন বা শেখ মুজিবের প্রতি কারো কারো একটু যে শ্রদ্ধাবোধ বা মায়া, ফ্যাসিনেশন, সেই সব কারণে ওগুলিকে একপাশে রেখেই দলটার প্রতি সফট কর্নার ছিল, তারা ওইরকমভাবে এই দলের বিরুদ্ধে কোনো কথা বলতো না। এই গণহত্যার পরে সেই মানুষগুলোকে দেখছি তারা সাংঘাতিক বিরক্ত, বিশেষ করে এই যে আয়নাঘরে যাদেরকে রাখা হয়েছে, যেই প্রোফাইলের লোকজনকে, এই প্রোফাইলের লোকজনকে কিন্তু কোনো অফিসার তার একক সিদ্ধান্তে বা স্বার্থে আটকে রাখবে এই কলিজাগারও হবে না। ফলে শেখ হাসিনা নির্দেশ লেগেছে, তা এইটা যদি প্রকাশ্য না হতো, ওরা অস্বীকার করে যাচ্ছিল,
প্রকাশ্য হয়ে পড়বার পরে এখন সবাই বলছে এটাও একজন মানুষ করতে পারে, হাসিনা এটা করেছে, হায় হায় কোন মহিলাকে আমরা এতদিন মোটামুটি টলারেট করেছি। দ্বিতীয় যেটা, গুম হিসেবে সংবাদ মাধ্যম বিভিন্ন মানবাধিকার সংগঠন থেকে আমরা জানতাম যে গ্রসলি 700-800 গুমের ঘটনা ঘটেছে। গুমের বিষয়ে যে কমিটি গঠিত হয়েছে তারা ইতিমধ্যে বলেছেন 1,500-এর উপরে তারা সন্ধান পেয়েছেন এবং তাদের ধারণা এই সংখ্যাটা গত 16 বছরে 3,500-এর বেশি হবে। তার মানে গুম বা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স বা রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক বা তাদের বল প্রয়োগ করে যে মানুষকে তুলে নিয়ে যাওয়ার সংখ্যা কত ব্যাপক ঘটেছে। ফলে এত এত বেশি নৃশংসতা এবং জঘন্য কাজ হয়েছে, টাকা পাচার কমিটি বলছে যা ধারণা করছিলাম তার থেকে অনেক বেশি সেটা। ফলে সব মিলিয়ে এই আওয়ামী লীগের রাজনীতি এদেশে আওয়ামী লীগ নাম নিয়ে করা খুব ডিফিকাল্ট হবে। যেমন বাংলাদেশের স্বাধীনতার চেতনা যাদের মধ্যে আছে তারা স্বাধীনতা যুদ্ধের সময় যেই দলের বিরোধী ভূমিকা ছিল সেই অ্যালার্জিটা কিন্তু বিশেষ কারণে ওই সব দলকে আমাদের মেনে নিতে হলো, অ্যালার্জিটা কিন্তু থেকে গেছে। ঠিক এই গণহত্যা এবং এইসব কারণে আওয়ামী লীগের প্রতি এই অ্যালার্জিটা আজীবন থেকে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে। শেষ প্রশ্ন যেটা এই মুহূর্তে এক সেন্টেন্সে বলবেন, এই মুহূর্তে আপনার কাছে প্রায়োরিটিটা কি? অর্থনীতিটাকে ঠিক করা। আমার একটা উক্তি মনে পড়ে বিখ্যাত, ইটস দ্য ইকোনমি স্টুপিড। মানে যখন নির্বাচন করছেন, হিলারি যখন নির্বাচন করছেন বা ক্লিন্টন, আই ফরগট, হিলারির সময় এটা হয়েছে, তার যে ক্যাম্পেইনের মূল ব্যক্তিত্ব, ক্যাম্পেইনে যখন ক্যাম্পেইন কী দিয়ে করা হবে তখন ওই ইকোনমিকে জোর দিয়ে বোঝাতে গিয়ে বলেছিলেন এই সরকার নির্বাচন করছে না, কিন্তু সরকার যদি সংস্কার করতে চায় তাকে মানুষের ডে টু ডে লাইফের ক্রাইসিসগুলো মেটাতে হবে। এবং অর্থনীতি যদি খারাপ থাকে এটার সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হবে, কারণ আপনি হাংরি ম্যান সব এটার সাথে। সো খুব দ্রুত অর্থনীতিটাকে স্টেবল করতে হবে। এটুকু বলে শেষ করি যে সব সময় সব সমস্যার সমাধান দ্রুত করা যাবে না, কিন্তু যে মানুষগুলো খেতে পারছে না, কম খেতে পারছে, তাদেরকে আপনি সাবসিডাইজ প্রাইসে খুব দ্রুত, মানে টিসিবি ট্রাকেই কয়টা কেন আরও বেশি দেন যাতে মানুষের লাইন না পড়ে, আপনি মানুষকে একটু সাপোর্ট দিতে হবে। আপনার কিছু যোগ করা আছে? না, ঠিক আছে, আমরা এই দেশের ভালো চাই, এই সরকার ভালো করুক এবং একটি জনপ্রতিনিধি দ্বারা শাসিত সরকার খুব দ্রুত আসুক, যাতে আমরা আরও জোরালোভাবে দাবি জানিয়ে তাদের উপর চাপ প্রয়োগ করে যেমন বাংলাদেশ চাই সেদিকে ড্রাইভ দিতে পারি। এটাই হোক আজকের টক শোয়ের শেষ কথা, আপনি যেটা বলেছেন বা জাহিদ যেটা বলেছেন। সায়ন্ত, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জাহিদ, আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি অনুষ্ঠান। আগামীকাল আবার দেখা হবে।